আজ সংসদে জামায়াতে আমির তারেক রহমানকে নিয়ে খারাপ মন্তব্য করে তোপের মুখে পড়ে সংসদের বাইরেও মারামারি হচ্ছে। অনেক তরুণ সদস্য এখানে আজকে এসেছেন। আমিও বয়সে একটু বেশি হলেও আমিও তরুণ। আমার জীবনে এটা প্রথম এই সংসদে। দর্শক দেখতে পাচ্ছেন সংসদের ভিতরে ঝামেলা চলছে বিএনপি এবং জামাত কর্মী। এদিকে আজ জামাতে আমির সংসদের প্রথম অধিবেশনেই বিস্ফোরকমূলক একটি মন্তব্য করেন। সরাসরি তারেক রহমানের বিরুদ্ধে কথা বলেন। এই নিয়ে বিএনপি কর্মীরা কেঁপে যায়। সংসদের ভিতরে একটি ঝামেলা তৈরি হয়। সংসদ ভবন এলাকা থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছে শাহনাজ বাবলু। বাবলু, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন নিয়ে বিস্তারিত জানাবেন, আর সংসদ সদস্যরা কখন বের হতে যাচ্ছেন? প্রথম সেশনটা শেষ, এটা এর আগেই আপনি জানেন শুরু থেকেই পর্যায়ক্রমে প্রথম স্বাগত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা তারেক রহমান। এরপরে পর্যায়ক্রমে ডেপুটি জামাত একটু চাপের মধ্যেই আছে। তারা সংসদে আসলে কেমন বিরোধী দল হবে, বিরোধী দলের আমির একটা ধারণা দিয়েছে। সবচেয়ে সৌন্দর্য হলো স্বৈরাচার সরকার, যার বিরুদ্ধে আমরা 15 বছর লড়াই করেছি, তাদের পক্ষের কোনো মানুষ এই সংসদে নেই। এই একটা জায়গাতে আমরা একটা কমন থ্রেড রেখে দিয়েছি। জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়েছে, কিন্তু শুরুতেই জামাতের বিরুদ্ধে, জামাতকে অবজ্ঞা করে বিএনপি একটা মারাত্মক অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে দিয়েছে। হ্যাঁ, সংসদ ভবনের ভিতরে বিএনপি জামাতের উপর সরাসরি অ্যাকশন নেয়। জামাতে আমির একটি বিস্ফোরক মন্তব্য করেছিলেন তারেক রহমানকে নিয়ে। এই নিয়ে বিএনপির প্রত্যেকটা এমপিরা কেঁপে যায় এবং অ্যাকশন নিতে শুরু করে সংসদ ভবনের ভিতরেই। এই নিয়ে আন্দালিব রহমান পার্থ সহ প্রত্যেকটা এমপি, নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সবাই অনেক বিস্ফোরক মন্তব্য করে। সবার বক্তব্যের মূল ধারাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই একটি ভিডিওতে। এবং এই নিয়ে জামাতে আমির যে তার বক্তব্যের মধ্যে তারেক রহমানকে নিয়ে অনেক কথা বলে, সেইটাও দেখতে পারবেন। মাননীয় স্পিকার, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করার পাশাপাশি সারা দেশবাসী এবং বিশেষ করে আমার নির্বাচনী এলাকার সম্মানিত জনগণকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারাই আমাকে এবং আমাদেরকে এখানে কথা বলার সুযোগ করে দিয়েছেন তাদের মূল্যবান ভোটের মাধ্যমে। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 47, 52, 71, 90 শাপলা চত্বরে সম্মানিত শহীদ বৃন্দকে এবং ফ্যাসিস্ট আমলে 15.5 বছর যারা নির্যাতিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, লড়াই করেছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, আয়নাগরের বন্দী হয়েছেন, বিভিন্নভাবে যারা নিগৃহীত হয়েছেন, বিশেষভাবে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 24 জুলাইয়ে যারা বুক চিতিয়ে লড়াই করে আমাদেরকে আজকের এই সংসদ গঠন করার সুযোগ তৈরি করে দিয়েছেন। তাদের মধ্যে যারা নির্যাতিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মহান রব্বুল আলমিনের দরবারে দোয়া করি আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন। যারা আহত পঙ্গু হয়েছেন, আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। আমরা সকলের প্রতি গভীর শ্রদ্ধাশীল, কৃতজ্ঞ, ঋণী। আজকের এই সংসদ গতানুগতিক কোনো সংসদ নয়, এটা 24 রক্তের উপর দাঁড়িয়ে থাকা একটি সংসদ। আজকে আপনি এই মহান সংসদের স্পিকার বা অভিভাবক নির্বাচিত হয়েছেন এবং আপনার সাথে ডেপুটি স্পিকার হিসেবে জনাব কায়সার কামাল সাহেব নির্বাচিত হয়েছেন। আমরা দুইজনকেই অভিনন্দন জানাই। মাননীয় স্পিকার, বাংলাদেশের স্বাধীনতার পরপর 55টি বৎসর আমরা অতিক্রম করে এসেছি। এই দেশের সংসদ এবং সংসদীয় রাজনীতি সত্যিকার অর্থে খুব কম সময়ে কার্যকর ছিল। অল্প যেটুকু সময় ছিল জনগণ তার সুবিধা পেয়েছে। বেশিরভাগ সময় ফ্যাসিজমের কবলে পড়ে এই সংসদ ছিল অনেকটা দামি সংসদ, অকার্যকর। এবং আপনি যে বিরল সম্মানে আজকে ভূষিত হয়েছেন, এই জায়গায় অভিভাবকত্বের দায়িত্ব যারা পালন করেছেন অতীতে, তারা নিজের উপর, সংসদের উপর, দেশবাসীর উপর, গণতন্ত্রের উপর, মানুষের অধিকারের উপর তারা সুবিচার অনেকেই করতে পারেননি। আমরা আশা করি আপনার এই অভিভাবকত্বের জায়গা থেকে, আপনি যদিও একটা দল থেকে নির্বাচিত হয়ে সংসদে এসেছেন, কিন্তু ইতিমধ্যেই আপনি ঘোষণা দিয়েছেন যে আপনি জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। এখন আপনি সকলে, আমরা মনে করি আপনার কাছে সরকারি দল এবং বিরোধী দল আলাদা কিছু হবে না।
আপনার কাছে আমরা সুবিচার পাব, জাতির কল্যাণে যে কথাগুলা বলতে চাইব সেই কথাগুলা বলার সুযোগ আপনার কাছ থেকে পাব। আপনার নেতৃত্বে এটি একটি গতিশীল সংসদ হবে, এটা আমরা আশা করতে চাই। আমরা আশা করতে চাই অতীতে যে মন্দ নজির সৃষ্টি হয়েছে বিভিন্ন সময়, এটি নতুন করে আর হবে না। আজকের এই সংসদে অনেক তরুণ সদস্য এখানে আজকে এসেছেন। আমিও বয়সে একটু বেশি হলেও আমিও তরুণ, আমার জীবনে এটা প্রথমে এই সংসদে ঢুকি, সুতরাং আমিও তরুণদের একজন। সেই তরুণরা যারা এখানে প্রাজ্ঞ আছেন, অতীতে যারা এই মহান সংসদের সদস্য বারবার নির্বাচিত হয়েছেন, তাদের কাছ থেকে আমরা ভালো কিছু শিখব। আমরা অতীতের সংসদগুলোতে দেখেছি এখানে দেশের মানুষের কল্যাণ বিবেচনায় আলোচনা না হয়ে মানুষের চরিত্র হননের জন্য এখানে বিপুল সময় ব্যয় করা হয়েছে। আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করব, এই সংসদ যেন কারো চরিত্র হননের কেন্দ্রে পরিণত না হয়। আপনার কাছ থেকে কেউ সামান্যতম সুযোগও যেন এই ব্যাপারে না পায়। আমরা চাই এই সংসদ শুধুমাত্র জনকল্যাণে প্রতিষ্ঠিত হবে এবং পরিচালিত হবে। আমি আস্থাশীল, গভীর আস্থাশীল, আপনি একজন লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন ইনশাআল্লাহ এই সংসদকে সফলভাবে নেতৃত্ব দিতে। আমরা আপনার সঙ্গত প্রত্যেকটি বিষয়ে কথা দিচ্ছি, আমরা আপনাকে সমর্থন দিব, সহযোগিতা দিব, আপনার জন্য দোয়া করব। আমরা আপনার কাছ থেকে শুধু ইনসাফ আশা করব। আপনি যদি এই সংসদের উপর ইনসাফ করেন তাহলে 18 কোটি মানুষের উপর ইনসাফ করা হবে। কারণ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ 3টি অঙ্গের একটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। এই অঙ্গটা যখন সুস্থ সবলভাবে পরিচালিত হবে, বাকি 2টা অঙ্গ সরাসরি সেইভাবেই কাজ করবে। মাননীয় স্পিকার, আবারও বলি, জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে এই সংসদ, জুলাইয়ের একটা প্রত্যাশা ছিল, একটা মাত্র স্লোগান ছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমি আবার এটা এখন উচ্চারণ করলাম, উই ওয়ান্ট জাস্টিস। আপনার মাধ্যমে সমাজের সকল অসঙ্গতি, অন্যায়, অপরাধ, দুর্বৃত্তপনা, এটা রাজনৈতিক হোক, অর্থনৈতিক হোক, সাংস্কৃতিক হোক, এই সবগুলার অবসান ঘটবে এই সংসদকে কেন্দ্র করে। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আপনার সুস্বাস্থ্য, দীর্ঘ হায়াত কামনা করছি এবং সফল নেতৃত্ব আমি কামনা করছি, যে আপনি অভিভাবক হিসাবে ইনশাআল্লাহ সফলভাবে নেতৃত্ব দিবেন। সংসদ ভবন এলাকা থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছে শাহনাজ বাবলু। বাবলু, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন নিয়ে বিস্তারিত জানাবেন, আর সংসদ সদস্যরা কখন বের হতে যাচ্ছেন? শাহনাজ, প্রথম অধিবেশন শেষ হলে হয়তো বের হবে, কিন্তু প্রথম সেশনটা শেষ। এটা এর আগেই আপনি জানেন শুরু থেকেই পর্যায়ক্রমে প্রথম স্বাগত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা তারেক রহমান। এরপরে পর্যায়ক্রমে সভাপতির পদ নেন, সভাপতির পদের জন্য নির্বাচিত হন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী এবং বিজ্ঞ পার্লামেন্টারিয়ান ছিলেন, সাবেক বিজ্ঞ রাজনীতিবিদ, প্রবীণ রাজনীতিবিদ। এছাড়া এরপরে স্পিকার এবং ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হন মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, যিনি ভোলা 3 আসন থেকে নির্বাচিত হয়েছেন, বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, বর্ণাঢ্য রাজনীতিবিদ। এছাড়া ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হয়েছেন নেত্রকোনা 1 আসন থেকে যিনি নির্বাচিত হয়েছেন মিস্টার কাসের কামাল, যিনি প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন, যিনি বিএনপির আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে ভাষাইল সখীপুর থেকে অর্থাৎ টাঙ্গাইল 8 থেকে যিনি নির্বাচিত হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আদম খান, যিনি আগেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, তিনি পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রাষ্ট্রপতির কাছ থেকে। তো তিনি আসলে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন এখন পর্যন্ত স্পষ্ট নয়, তবে আমরা ধারণা করতে পারছি যেহেতু মেজর হাফিজউদ্দিন আহমেদ সবশেষ এই যে বর্তমান যে ক্যাবিনেট, সেখানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন, হয়তো তিনি সেটার স্থলাভিষিক্ত হতে পারেন, কিন্তু এখন পর্যন্ত আমরা নিশ্চিত। আর যেহেতু ব্যারিস্টার কাসের কামাল তিনি ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, এখন তার জায়গায় কি আসতে পারেন তাও এখন পর্যন্ত স্পষ্ট নয়। তবে এখন হয়তো কিছু সংসদের বিরতি চলছে, যে নামাজ যেহেতু চলছে, নামাজের বিরতি চলছে, নামাজের বিরতির পরবর্তী হয়তো দ্বিতীয় সেশন চলবে। সেখানে যারা রয়েছেন সংসদ সদস্য যারা রয়েছেন, তারা হয়তো তাদের সামনে হয়তো যে অধ্যাদেশগুলো আছে এবং অন্যান্য যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো হয়তো উপস্থাপন করা হবে। পরবর্তীতে রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে সংসদ শেষ হবে। তবে আজকের একটা বিষয় সিগনিফিক্যান্ট হচ্ছে যে এই যে সংসদ অধিবেশন হলো, সেখানে বেশিরভাগ সংসদ সদস্য নতুন, অর্থাৎ যে মোট সংসদ সদস্য 296 জন যারা সংসদে শপথ নিয়েছিলেন, এর মধ্যে 227 জন সংসদ সদস্য প্রথমবারের মতো এই সংসদে গেলেন এমপি হয়ে, এবং তারা অনেকেই যে বিধিনিষেধ রয়েছে সংসদের যে কার্যপ্রণালী আইন রয়েছে সেই বিষয়ে তারা অতটা এক্সপার্ট না। এর মধ্যে বিএনপি তাদের সরকারের যারা
তাদের দলের পক্ষ থেকে তারা নির্বাচিত হয়েছেন, তাদেরকে বিভিন্ন কর্মশালার আয়োজন করেছেন, কর্মশালার মাধ্যমে ব্রিফ করেছেন। গতকালকে প্রধানমন্ত্রী সংসদ নেতা তাদেরকে আলাদাভাবে ব্রিফ করেছেন এবং আজকে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন যে তাদের মধ্যে দ্বিধা বিভক্তি থাকতেই পারে এবং তর্ক বিতর্ক থাকতে পারে, কিন্তু বাংলাদেশ এবং দেশের জনগণের পক্ষে এবং জনগণের পক্ষে যায় এমন বিষয় যাতে সবাই একমত থাকে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে যাতে সবাই একমত থাকে সেই বিষয়ে সংসদের সকল সংসদ সদস্য, বিরোধী দল এবং সরকার দলীয় সকল সংসদ সদস্যের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। জি, শাহনাজ বাবলু, আপনাকে ধন্যবাদ। এখন আমাদের সাথে যুক্ত হচ্ছেন সাদ বিন শফিক। সাদ, যতটুকু জানি যে আপনি আজকে পার্লামেন্টের ভিতরে ছিলেন, সেখানে কি কি হয়েছে এই বিষয়ে বিস্তারিত জানাবেন, পাশাপাশি আজকে সংসদ সদস্যরা কি কি কর্মসূচি রয়েছে এই বিষয়ে বিস্তারিত জানাবেন। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। শাহনাজ, আসলে সংসদের আজকে 11:05 ঠিক সংসদের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং কি কি হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা দেখেছেন। সংসদ পুরো প্রক্রিয়াটাই কিন্তু সরাসরি সম্প্রচার করা ছিল। তবে ভেতরের থেকে দেখে আমি যে বিষয়টি বলতে পারি, গত কয়েকদিন ধরে আমরা নানা ইস্যুতে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে নানা ইস্যুতে মতবিরোধ ছিল, বাকযুদ্ধ ছিল। তবে ভেতরকার পরিবেশটা কিন্তু অনেকটাই আন্তরিক ছিল। আমরা দেখেছিলাম যখন প্রথমবার বিরতি দেওয়া হলো, প্রথমবার বিরতি দেওয়ার পরে কিন্তু সরকারি দলের সংসদ সদস্যরা এবং বিরোধী দলের সংসদ সদস্যরা কিন্তু একে অপরের কাছে গিয়েছেন, শুভেচ্ছা বিনিময় করেছেন, কুশল বিনিময় করেছেন। আজকে আরেকটি উল্লেখযোগ্য বিষয় কিন্তু আমন্ত্রিত অতিথি হিসেবে অনেকেই কিন্তু সংসদে আজকে এসেছেন। জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়েছে, কিন্তু শুরুতেই জামাতের বিরুদ্ধে, জামাতকে অবজ্ঞা করে বিএনপি একটা মারাত্মক অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে দিয়েছে এবং রাজনীতিতে আমি স্পষ্টত অশনি সংকেত লক্ষ্য করছি। সংসদ যেরকম কার্যকর, ইফেক্টিভ এবং বিরোধী দলের কোঅপারেশনের ভিত্তিতে একটা চমৎকার পরিবেশ হয়ে ওঠার সম্ভাবনা ছিল, সেই আশা ধ্বংস হয়ে গেছে, সেই আশায় ঘুরে বালি। এবং স্পষ্টত আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমান ইজ নট ইন্ডিপেন্ডেন্ট। তিনি ভারতের ফাঁদে আটকে আছেন, অকল্পনীয় ফাঁদে পড়ে আছেন। তিনি নিজের মতো সিদ্ধান্ত নিতে পারছেন না, তার উপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে। দর্শক, সংসদের অধিবেশন শুরু হয়েছে। এখন যেহেতু সাংবিধানিকভাবে যিনি স্পিকার বা ডেপুটি স্পিকার তারা কেউ অ্যাভেলেবেল না, এখন সংসদের মধ্য থেকে যে কোনো একজনকে সভাপতি করে সংসদ শুরু হবে এবং হয়েছে, এবং স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচন হবে, শপথ পড়াবেন, তারপরে স্বাভাবিকভাবে নতুন স্পিকার ডেপুটি স্পিকার তাদের কার্যক্রম চালাবেন। দ্যাট শুড হ্যাভ বিন। এবং এই জন্য যেহেতু স্পিকার ডেপুটি স্পিকার নাই, কে হবেন সংসদের সভাপতি, এটা জুলাই পরবর্তী বাংলাদেশের বাস্তবতার আলোকে যে সংসদের সভাপতি কাকে করব এই বিষয়ে বিরোধী দলের সাথে সরকারি দলের আলোচনা করা উচিত ছিল, কিন্তু জামাতের সাথে কোনো আলোচনা করেনি। মানে শুরুতেই জামাতকে কার্যত অগ্রাহ্য করেছে এবং জাতীয় সংসদের এখন পর্যন্ত বাংলাদেশ সময় দুপুর পর্যন্ত স্পিকার ডেপুটি স্পিকারের শপথ পর্যন্ত যতটুকু হয়েছে তাতে বিরোধী দল একদম দৃশ্যপটের বাইরে। তাদেরকে ক্যামেরাও খুঁজে পাওয়া কঠিন না। এখানে বিএনপি চাইলে শুরুটা ইনক্লুসিভ একটা বার্তা দিতে পারতো, বিশেষ করে যে জামাতের সাথে বা বিরোধী দলের সাথে আলাপ করে আলোচনার ভিত্তিতে সংসদে সভাপতিত্ব করার জন্য আমি আহ্বান জানাচ্ছি ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে, এরকম একটা বার্তা দিতে পারতেন, কিন্তু সেটা দেননি। এবং বিরোধী দলকে অবজ্ঞার একটা নীতি বিএনপি সরকার নিয়েছে। এরপর আসেন, আপনারা জানেন যে স্পিকার নির্বাচিত হয়েছেন অপ্রত্যাশিতভাবে, স্পিকার ডেপুটি স্পিকার। কারণ যাদেরকে মন্ত্রী বানানো হয়েছে তাকে যদি স্পিকার ডেপুটি স্পিকার বানানোর চিন্তা থাকতো তাহলে তো তাদেরকে মন্ত্রী বানানো হতো না, কারণ এখন আবার ওই জায়গায় নতুন কোনো মন্ত্রী নিয়োগ দিতে হবে। এর মানে হঠাৎ করে কোনো গায়েবী ওহির ভিত্তিতে স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচিত করতে হয়েছে, তারেক রহমানকে মনোনীত করতে হয়েছে। এখানে নির্বাচন এগুলো কিছু না, তারেক রহমান যাকে চাইবেন তিনি, এটা নিতে কোনো কথা নেই। এবং তারেক রহমান কেন এই মেজর হাফিজ এবং ব্যারিস্টার কায়সার কামালকে চেয়েছেন, এটা কি তারেক রহমান চেয়েছিলেন? না, তিনি চাননি। তিনি চাইলে তাদেরকে মন্ত্রী বানাতেন না, সহজ হিসাব। তিনি চেয়েছিলেন হয়তো আলতাফ হোসেন চৌধুরীকে বানাবেন অথবা ডক্টর মঈন খানকে জানাবেন, কারণ এই যে দুই বর্ষিয়ান রাজনীতিবিদ আলতাফ হোসেন চৌধুরী এবং ডক্টর মঈন খান, তারা কিছুই না, তারা না তারেক রহমানের উপদেষ্টা, না কোনো মন্ত্রী, অথচ তারা তো ডিজার্ভ করে। ইটস ভেরি সিম্পল। কিন্তু মজার হিসাবটা দেখেন, আলতাফ হোসেন চৌধুরীর মতো বর্ষিয়ান বিএনপি নেতা কিছু পায় না, ডক্টর মঈন খানের মতো বিএনপির স্থায়ী কমিটির প্রবীণ সদস্য কিছু পায় না, ডক্টর খন্দকার মোশাররফ হোসেনও কিছু পান না। অবশ্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে প্রেসিডেন্ট বানানোর একটা চিন্তা আছে, কিন্তু প্রেসিডেন্ট তো একজন হবেন। এর মানে আলতাফ হোসেন চৌধুরী কিংবা মঈন খান এরা বঞ্চিত, অথবা তাদের মধ্যে থেকে কাউকে রাষ্ট্রপতি বানানো হলে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বঞ্চিত, অথবা গয়েশ্বর চন্দ্র রায় তিনিও বঞ্চিত। এত বড় বড় নেতা থাকতে ব্যারিস্টার কায়সার কামালের মধ্যে কি এমন মধু তাকে মন্ত্রী পরিষদ থেকে সরিয়ে তাকে স্পিকার বানাতে হলো? এটা রহস্যজনক। এটা রহস্য হচ্ছে এটা ভারতের অ্যাসাইনমেন্ট, ভারত দর কষাকষি করে এই পদ দুইটা নিয়ে নিয়েছে। দেখেন, স্পিকার হওয়া উচিত যে সর্বজন গ্রাহ্য একজন, যাকে সবাই সম্মান করে। কিন্তু মেজর হাফিজের কথাবার্তা ইতিহাস যদি খোঁজেন, একদিকে বিএনপিতে তিনি তুমুল বিতর্কিত, তিনি বিএনপির মধ্যে যে তারেক রহমানের পরিবর্তন এর বিরুদ্ধে সোচ্চার ছিলেন।
2007 সালে যে 111 সেখানে -2 ফর্মুলা, খালেদা জিয়াকে মাইনাস করার সেকেন্ড ইম্পর্টেন্ট ব্যক্তি ছিলেন এই। আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, এইখানে সংসদ ভবনের ভিতরে জামাতে আমির যে তার বক্তব্য দেন, তার বক্তব্যতে অনেক কথা উঠে এসেছে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে অনেক কথাই কিন্তু এই সংসদ ভবনের মধ্যে অনেক এমপিরা আলোচনা সমালোচনা করেছে। গাইজ, সবাই যে একটা অপেক্ষায় ছিল এই সংসদ ভবনের অধিবেশনটা নিয়ে, মানে আপনারা এই তাদের বক্তব্য বা নেতাকর্মীদের বক্তব্য শুনে আপনাদের মন্তব্য কি? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হেতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।